দাঁড়িয়ে থাকলো। তুয়ার দাঁতে দাঁত চেপে চুপ করে আছে। প্রিয়ম বলল, এটাকে বলে টিট ফর ট্যাট। তুয়ার ইচ্ছে করছে ছেলেটাকে রামধুলাই দিতে। কত বড় খাটাস, বদলাও নিয়ে নিল। দুজনের শরীর থেকে ডিমের আষ্টে গন্ধ আসছে। তুয়া চলে আসতে যাবে, তখন প্রিয়ম হেসে বলল, আমার নাম প্রিয়, আর তোমার নাম কি গো? রাগিনী? তুয়ার আম্মু তুয়াকে ডাকছেন। তুয়া বলল, আসছি আম্মু। প্রিয়ম হাসতে হাসতে বলল, তোমার নাম টুপা? বাহ, একদম ইউনিক নাম। তুয়া একবার রাগী চোখে প্রিয়মের দিকে তাকিয়ে বলল, আপনাকে আমি পরে দেখে নিব। প্রিয়ম বাঁকা হেসে ওদের ফ্ল্যাটের দরজা দেখিয়ে বলল, আমাকে যখন দেখতে ইচ্ছে করবে আমার বাসায় চলে এসো চুপারানি। আপনাকে আমি পরে দেখে নিব। আপনি মারাত্মক অসভ্য একটা ছেলে। ধন্যবাদ। তুয়ার আগে গজগজ করতে করতে চলে গেল। প্রিয়ম হাসতে হাসতে বাসায় ঢুকে গেল। প্রিয়মকে আজ মোট 3 বার শাওয়ার নিতে হলো। কপাল খারাপ হলে যা হয় আর কি। প্রিয়ম শাওয়ার নিয়ে রান্না করতে গেল। প্রত্যয় আর প্রিয়ম দুজনেই রান্না করতে পারে। বাসায় মাঝে মাঝে ওরা নিজেরা রান্না করে ওদের আব্বু আম্মুকে খাওয়ায়। প্রিয়ম ওর আম্মুকে ভিডিও কল করলো। ওর আম্মু মিথিলা রায়হান ছেলের দিকে তাকিয়ে বললেন, ছোট রাজকুমার কি রান্না করছেন? আমার বড় রাজকুমার কই? প্রিয়ম ফোনটা এক সাইডে রাখে, চুলার পাওয়ার কমিয়ে প্যানে থাকা গরম তেলে পেঁয়াজ ছেড়ে নাড়তে নাড়তে বলল, ভাইয়া হসপিটালে, আমি মাংস আর খিচুড়ি রান্না করছি। বাবা এখনো বাসায় ফেরেনি। আম্মু? না, ফোন দিয়ে বললো ফিরতে নাকি রাত হবে। ও, ওদের ওখানে কোনো সমস্যা হচ্ছে না তো আব্বু? না আম্মু। মা ছেলে কিছুক্ষণ কথা বলে কল কাটলো। ওদের আব্বু আম্মু সামনের সপ্তাহে এখানে চলে আসবেন। মিথিলা ছেলেদের ছাড়া এক মুহূর্ত থাকতে নারাজ। ওনাদের সবকিছু গুছিয়ে নিতে 1 সপ্তাহের মতো লেগে যাবে। তারপর সবাই এখানে এসে সেটেল হবেন। প্রিয়ম গলা ছেড়ে গান গাইতে গাইতে রান্না করতে থাকলো। প্রত্যয় কখন ফিরবে তার কোনো ঠিক নেই। আজকেও তাকে ওটিতে ঢুকতে হয়েছে। ওর খুব ব্যস্ত সময় যাচ্ছে। সারাদিন সে হসপিটালে থাকে, আবার কখনো কখনো রাতেও বাসায় ফিরে না। একজন দায়িত্বশীল ডাক্তারের রেস্ট বলে কিছু থাকে না। আর প্রত্যয় নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার মতো ছেলে নয়। তার যত কষ্টই হোক, প্রত্যয় সর্বদা চেষ্টা করে নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে। প্রিয়ম রান্না করে খেয়ে বাকিটা হটপটে তুলে রাখলো। ভিডিও কলের মাধ্যমে ওর রাজশাহীর বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিল। সবাইকে সে খুব মিস করছে। সোফাতে টান টান হয়ে শুয়ে সে বেশ কিছুক্ষণ টিভি দেখলো। কলি বেলকনিতে বুলি আওড়াতে আছে। সে এখন প্রত্যয়কে ডাকছে। প্রিয়ম কলির ডাকাটাকে শুনে বিড়বিড় করে বলল, এই ফাজিল বাকিটা আমার কান বয়রা করেই ছাড়বে। প্রিয়ম কলিকে বেলকনি থেকে এনে খেতে দিল। কলি এখন ঠুকরে ঠুকরে কাঁচা মরিচ খাচ্ছে। ওর পছন্দের খাবার ঝাল। কলি এখন খাচ্ছে আর একটা বুলে আওড়াচ্ছে। শুভরাত্রি, শুভরাত্রি। তোয়া বাসায় গিয়ে প্রিয়মকে ইচ্ছে মতো গালি দিল। সে এই রকম বেয়াদব ছেলে একটাও দেখেনি। আর ওকে টুপা বলে ডাকলো। ওর এত সুন্দর নামটার ইজ্জত শেষ করে দিল। তুয়াও এর শেষ দেখেই ছাড়বে। তখন ইচ্ছের আম্মু তুয়ার আম্মুকে ফোন করে 2টো ডিম দিতে বলেছিল। ইচ্ছে নাকি তখন নুডলস খাওয়ার বায়না ধরেছিল। ওদের ফ্রিজে ডিম ছিল না। তুয়া তখন ইচ্ছেদের বাসায় ডিম 2টো দিতেই যাচ্ছিল, কিন্তু প্রিয়মের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে ধাক্কা লেগে গেল। আর ওই বৃষ্টির ঘটনাটা ঘটলো। তুয়ার আগে গজগজ করতে করতে বলল, বেটা বচ্চন, দাঁড়া দেখ আমি তোর কি অবস্থা করছি। পরের দিন সকালে তুয়ার মিতু কলেজে যাওয়ার জন্য বের হলো। প্রত্যয় সারা রাত হসপিটালে থেকে তখন বাসায় ফিরছিল। মিতু প্রত্যয়কে দেখে অবাক হয়ে বলল, স্যার আপনি এখানে? প্রত্যয় হেসে জানালো সে এই বিল্ডিংয়েই থাকে। মিতু একবার তুয়ার দিকে তাকালো। প্রত্যয় মিতুকে পলকের কথা জিজ্ঞাসা করলো। খুব ব্যস্ত থাকায় প্রত্যয় পলকের আর খোঁজ দিতে পারেনি। মিতু জানালো পলক এখন সুস্থ আছে। প্রত্যয় মুচকি এসে বিদায় নিয়ে চলে গেল। তুয়া বলল, একজন প্রত্যয় আর আরেকজন প্রিয়ম।
এরা মনে হয় দুই ভাই হবে, বুঝলি? এই ডক্টরটা ভালোই, তবে ওনার ভাইটা অস্ত বেয়াদব। মিতু আর কথা বাড়ালো না, দুজনেই গল্প করতে করতে কলেজে চলে গেল। তুয়া আর মিতু দুজনেই ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী। প্রত্যয় চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। প্রিয়ম এখনো ঘুমাচ্ছে, এজন্য প্রত্যয় আর ওকে ডাকলো না। হার্টের অপারেশন করা এক পেশেন্টের অবস্থা হঠাৎ করে খুব খারাপ হয়ে গিয়েছিল, এজন্য সে সারা রাত প্রায় জেগেই ছিল। ঘুমটা না হওয়ার কারণে ওর শরীরটা খুব ক্লান্ত লাগছে। প্রত্যয় শাওয়ার নিয়ে ফ্রেশ হলো, এরপর রান্না করে খেয়ে নিল। সারা রাত জেগেছিল বলে রুমে গিয়ে শুয়ে পড়লো। প্রিয়মের আজ সকাল 10টার সময় একটা প্রোগ্রাম আছে। কালকে রাতে ঘুমানোর আগে সে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল, তাই সকালে 8:45টার দিকে উঠে ফ্রেশ হয়ে নিল। প্রত্যেক একটা মেসেজ করে সে গিটার নিয়ে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রিয়মের ইচ্ছের সাথে দেখা হলো। ইচ্ছে প্রিয়মকে দেখে মুখ ভেঙচি দিয়ে চলে গেল। প্রিয়ম মনে মনে বলল, এই বিল্ডিং এর সব মেয়েগুলো এমন বারুদ নাকি? এক সপ্তাহ পরে প্রিয়মের আব্বু আম্মু প্রত্যয় ফ্ল্যাটে চলে আসলেন। মিথিলা রায়হান এসেই আগে দুই ছেলেকে জড়িয়ে ধরলেন। বাসাটা এবার যেন প্রাণ পেল, মা ছাড়া বাসাটাও যেন এতিম হয়ে গিয়েছিল। ওনারা আসার সময় অনেক আসবাবপত্র এনেছেন, সেই আসবাবপত্র দিয়ে ফ্ল্যাটটা আরো পরিপাটি করে সাজালেন। প্রিয়মোর বাইক পেয়ে গেছে, ও কি আর পায় কে? সে ছুটলো পুরো শহর ঘুরতে। সে এখানে থেকে মাস্টার্স কমপ্লিট করবে। সে সুবাদে ওর ব্যাচের কয়েকজন বন্ধুও জুটে গেছে। প্রত্যয় অর্ধেক বেলা বাসায় আছে। সে ওর আম্মুর কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। ওর আম্মু ছেলের চুল টেনে দিতে দিতে বললেন, আব্বু, প্যারিস থেকে ডাক্তারি পড়া সম্পূর্ণ করে তবেই ফিরলে। তুমি তো এখন যথেষ্ট স্বাবলম্বী, এবার তোমার জন্য মেয়ে দেখি। আম্মু, এত তাড়া কিসের? একটা লাল টুকটুকে বউ আনতে হবে তো। বউ ছাড়া যে বাসা পরিপূর্ণ হয় না। আম্মু, আমি বিয়ে নিয়ে এখন ভাবছি না, আমাকে আরেকটু সময় দাও। লক্ষ্মী একটা বউ আনবো তোর জন্য, যে আমার রাজকুমারকে চোখে হারাবে, বুঝলি? সে পরে দেখা যাবে। প্রত্যয় কথাটা কোনো রকম কাটিয়ে দিল। ওর কেন জানি লজ্জা লাগে নিজের বিয়ের কথা বলতে। তাছাড়া সে এখন বিয়ে নিয়ে ভাবছেও না। সে আরেকটু সময় নিয়ে নিজের জায়গাটা আরো পাকাপোক্ত করতে চায়। বিয়ে মানে কারো সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নেওয়া, তাকে সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করা, তাকে সব দিক থেকে আগলে রাখা। তাই প্রত্যয় চাচ্ছে নিজেকে আগে গুছিয়ে নিতে। প্রত্যয় দেশে ফিরে নিজস্ব একটা হসপিটাল তৈরি করেছে। এই হসপিটালের ইঞ্জিনিয়ার ওর বাবা ইশতিয়াক রায়হান। ছেলের স্বপ্ন পূরণের জন্য উনি সবটা নিজের হাতে করেছেন। প্রত্যয় নিজের হসপিটাল ছাড়াও কয়েকটা হসপিটালের কার্ডিওলজিস্ট হিসেবে সেবা প্রদান করে। সে খুব অল্প সময়ের মধ্যে বেশ ভালো পরিচিতি লাভ করেছে, বিশেষ করে ওর চিকিৎসা, মার্জিত ব্যবহার আর বিনয়ী কথাবার্তার মাধ্যমে। প্রিয়ম একটু চঞ্চল টাইপের হলেও প্রত্যয় একদম শান্ত স্বভাবের। সে ওর কথার মাধুর্যতা দিয়ে মানুষের মন কাটতে সক্ষম হয়। তুয়ার আম্মু ইচ্ছেদের বাসায় যাচ্ছিল। প্রত্যয়ের আম্মুকে দেখে উনি আগে কথা বললেন। কথা বলতে বলতে দুজনে নিচে গেলেন। তুয়ার আম্মু প্রত্যয়ের আম্মুকে অনেকের সাথেই পরিচয় করিয়ে দিলেন। একই বিল্ডিং এ যখন থাকবেন তখন সম্পর্কটাও ভালো হওয়ার প্রয়োজন। কলেজ থেকে ফেরার পথে তুয়ার সামনে প্রিয়ম বাইক থামালো। হঠাৎ এমন করাতে তুয়া ভয়ে দুপা পিছিয়ে গেল। রিক্সা না পাওয়াতে কড়া রোদের মধ্যে সে হাঁটছিল। রোদের প্রখর তাপে ওর মেজাজ খিটখিটে হয়ে আছে। তার মধ্যে প্রিয়মের এই কাজে ওর রাগ যেন উচ্চ মাত্রায় বেড়ে গেল। প্রিয়ম ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা ফুটিয়ে বলল, কি গো টুপারানি, এ কি অবস্থা তোমার? আমার সামনে এসে এভাবে বাইক থামালেন কেন? ভয় পেলে বুঝি? আরে বাচ্চা মেয়েটা ভয় পেয়েছে রে। আমার জানা মতে এভাবে বাইক থামাতে হয়। আমাকে শেখাতে এসছেন? তুমি শিখলে আমার শেখাতে সমস্যা নেই। তুয়া প্রিয়মের দিকে তাকালো। প্রিয়ম তুয়ার দিকে তাকিয়ে আছে। তুয়া মুখের ঘামটা মুছে বলল, চলুন বাইক নিয়ে একটা বাজি হয়ে যান। নতুন বিয়ে কইরা মাইয়া মাইনসের শরীরে সুয়াদ পাইয়া ঘরে ফিরনের কথা কি মনে থাকে না? রনিত আর পলক আজকে বাসায় ফিরল। বাসার সবাই ওদের উপর রেগে আছে। রনিতের আম্মু পলকের সাথে একটা কথাও বললেন না।
উনি রাগে গজগজ করতে করতে চলে গেলেন। তখন রনিতের দাদি মন্তব্যটি করলেন। রনিত মাথা নিচু করে চলে গেল। ওর দাদি রাশভারী মানুষ, উনি মজা করা মোটেও পছন্দ করেন না। সে দাঁড়িয়ে থাকলে উনি আরো কথা শোনাতেন। এজন্য রনিত ইচ্ছে করে ওখান থেকে চলে গেল। পলক ওখানেই দাঁড়িয়ে রইল। সে কি করবে বুঝতে পারছে না। ওর এখন রুমে যাওয়া উচিত নাকি ওখানে দাঁড়িয়ে থেকে কথা শোনা উচিত? কোনটা করলে ওকে কেউ বকবে না? শ্বশুর বাড়ি কি এত ভেবে ধাপ ফেলতে হয়? নিজের বাড়ি হলে এতক্ষণ সে পুরো বাড়ি দাপিয়ে বেড়াতো। বিয়ে ব্যাপারটা এত কঠিন কেন? এসব কথা পলকের মাথায় ঘুরছে। পলক অনেক সাহস জুগিয়ে রুমের দিকে পা বাড়াবে, তখনই দাদি বলে উঠলেন, সি সি, বাসর ঘর থেকে কেউ ঘুরতে বাইর হয়? বাপ মায়ের কিছু শিখায় নাই নাকি গাতর দিয়ে বেড়া মানুষের বস কইরা শিখাইছে? পলকের সঙ্গে এর আগে কেউ এমন ভাষায় কথা বলেনি। পলক মাথা নিচু করে চোখের পানি ফেলছে। দাদি এখন মা বাবা তুলে কথা বলছেন। বাবা মাকে তুলে কথা বললে সবারই বুকে গিয়ে বিঁধে। দাদি পান বানিয়ে মুখে পুড়ে পলকের দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন। পলক চোখ মুছে রুমের দিকে পা বাড়ালো। রনিত ওয়াশরুম থেকে বের হয়ে বলল, কিছু মনে করো না, সবাই রেগে আছে তো এর জন্য এভাবে কথা বললো। একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। পলক মলিন হাসি দিয়ে ফ্রেশ হতে চলে গেল। রনিত দীর্ঘশ্বাস ফেলে শরীরের শার্ট জড়িয়ে বাইরে গেল। রনিতের বড় ভাবি দিশা ফুরন কেটে বলল, কি গো রনিত, বউয়ের আঁচল থেকে বের হতে ইচ্ছেই করে না নাকি? কিন্তু বউ পাগল হলে কবে থেকে? রনিত এক টুকরো পরোটা কেবল মুখে দিতে যাচ্ছিল, তখনই ওর ভাবির কথা শুনে খাওয়া থামিয়ে বলল, আমিও বড় ভাইয়ের মতোই হয়েছে। দুই ভাই একই পথে না চললে লোকে কি বলবে বলো? রনিতের কথার মানে বুঝে দিশা মুখ ভেঙচি দিয়ে চলে গেল। তুয়া তুরাগের রুমে গিয়ে দেখলো তুরাগ ঘুমাচ্ছে। আজকে ছুটির দিন, তাই সে বাসাতেই আছে। তুয়া এসে তুরাগকে খোঁচাচ্ছে, কিন্তু তুরাগের ওঠার নাম নেই। তুয়া আদুরে সরে বলছে, এই ভাইয়া ওঠো না, আমাকে ঘুরতে নিয়ে চলো না। শোনো না ভাইয়া, আজকে আমাকে অনেকগুলো চুড়ি কিনে দিবা। তুয়া এসব বলে যাচ্ছে আর তুরাগ শুধু হুম হুম করছে। আজকে পহেলা বৈশাখ, চারদিকে আনন্দ মুখর পরিবেশ। তুয়া তুরাগের সাথে বেড়াতে যেতে চাচ্ছে। বেড়াতে যাবে বলে সে লাল সাদা রঙের পোশাক শরীরে জড়িয়ে সুন্দর করে সেজেছে। তুরাগের সাথে না পেরে তুয়া একাই বের হলো। মিতু রাস্তায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল। তুরাগের আম্মু এসে তুরাগকে বকতে লাগলেন। তখন তুরাগ উঠে দ্রুত ফ্রেশ হয়ে বাইক নিয়ে তুয়াকে খুঁজতে গেল। তুরাগ বিরক্ত হয়ে বলল, এই তুলার অত্যাচারে আমি পাগল হয়ে যাব। ওর বরটা যে কি হাল হবে এ কথা ভাবলে এই বেচারার জন্য আমারই কষ্ট লাগছে। ইচ্ছে আজকে লাল টকটকে ফ্রক পরেছে, দুপাশে পুতুল ব্যান্ড দিয়ে ছুটি করেছে, চোখে কাজল দিয়েছে। সে তুরাগের সাথে বেড়াতে যাবে, কিন্তু এসে শুনলো তুরাগ তুয়া কেউ নেই। ইচ্ছে ঠোঁট ফুলিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে চিৎকার করে কাঁদছে, আমি বেড়াতে যাব, আমাদেরকেও নিয়ে দাও। মেয়ের চিৎকারে ইচ্ছের আম্মুর মন চাচ্ছে ওর পিঠে কয়েক ঘা বসিয়ে দিতে। ওনার জ্বর এসেছে, তাই শুয়েছিলেন। ওর বাবাও নেই, অফিসের কাজে ঢাকা গেছেন। ওর আম্মু বিরক্ত হয়ে বললেন, আমি যেতে পারবো না, তোর যার সাথে ইচ্ছে তুই যা। ইচ্ছে ছোট ছোট হাতে চোখ মুছে বলল, আচ্ছা। কথাটা বলে ইচ্ছে দৌড়ে এসে হাত দিয়ে প্রত্যয়ের ফ্ল্যাটের দরজা ধাক্কা দিচ্ছে আর বলছে, দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। প্রত্যয়ের আম্মু দরজা খুলে ইচ্ছেকে দেখে মুচকি হাসলেন। ইচ্ছে তাড়াহুড়া করে বাসায় ঢুকে প্রত্যয়ের আম্মুকে বলল, আমার প্রত্যয় কই? প্রত্যয়ের আম্মু বললেন, রুমে ঘুমাচ্ছে। ইচ্ছে দৌড়ে চলে গেল প্রত্যয়ের রুমে। প্রত্যয় 2 ঘন্টা হলো ঘুমিয়েছেন। ইচ্ছে প্রত্যয়ের হাত ধরে টেনে উঠালো। প্রত্যয় ইচ্ছেকে দেখে মুচকি হেসে বলল, কি হয়েছে রাজকন্যা, তুমি কাঁদছো কেন? ইচ্ছে মন খারাপ করে বলল, তোমার সাথে বেড়াতে যাব। তু আপু আমাকে নিয়ে যায়নি, ওরা সবাই পতা।
কথাটা বলে সে প্রত্যয়ের হাত ধরে টানতে লাগলো। এই কয়েকদিনে ইচ্ছে প্রতি প্রত্যয়ের মায়া হয়ে গেছে। ওর আদরে কথাগুলো তার খুব ভালো লাগে। ইচ্ছের জোড়াজোড়িতে প্রত্যয় ফ্রেশ হয়ে একটা ব্লু শার্ট আর জিন্স পরে রেডি হলো। ইচ্ছে মুখ বাঁকিয়ে বলল, ভালো জামা পরো। প্রত্যয় হেসে বলল, এইটাই তো ভালো জামা ইচ্ছে মনি। ইচ্ছে মানতে নারাজ। সে কিছুতেই প্রত্যয় ড্রেস পছন্দ করছে না। প্রত্যয় ইচ্ছেকে কোলে নিয়ে ওর সব ড্রেস দেখালো। ইচ্ছে মাথা নাড়ালো, যার মানে একটাও ভালো না। প্রত্যয় বলল, তাহলে তুমি বলো আমি কেমন ড্রেস পরবো? ইচ্ছে ডানে বামে কাত হয়ে বলল, এপাশ কাটা ওপাশে কাটা ওই জামা পরো। প্রত্যয় বুঝলো ইচ্ছে কোন ড্রেসের কথা বলছে। প্রত্যয় হেসে ওর সব পাঞ্জাবিগুলো বের করে ইচ্ছেকে বলল, তুমি পছন্দ করে দাও আমি কোনটা পরবো। ইচ্ছে কিছুক্ষণ গবেষণা করে হালকা সবুজ রঙের একটা পাঞ্জাবি দেখিয়ে বলল, এটা পরো। প্রত্যয় হেসে ড্রেস বদলে সবুজ পাঞ্জাবি আর সাদা চুড়িদার পরে আসলো। ছোট বাচ্চাদের আবদারগুলোকে গুরুত্ব দিতে হয়। প্রত্যয়ের ছোট বোন নেই, এজন্য এসব আবদার করার মানুষও ছিল না। আজকে ইচ্ছে যখন এমন আবদার করলো তখন সে ফেলতে পারলো না। এক কথা সে বাচ্চাদের খুব পছন্দ করে। প্রত্যয় রেডি হয়ে ইচ্ছেকে নিয়ে বের হলো। প্রিয়ম ইচ্ছেকে দেখে অন্যদিকে তাকিয়ে বলল, একদম পচা দেখাচ্ছে। ইচ্ছে ঘাড় কাত করে প্রিয়মের দিকে এমন ভাবে তাকালো যেন সে চোখ দিয়ে ওকে গিলে খাবে। ইচ্ছের তাকানো দেখে প্রত্যয় সহ ওর আব্বু আম্মু হেসে উঠলেন। প্রিয়ম বলল, ভাইয়া আমিও তোমার সঙ্গে যাব। ইচ্ছে তখন চিৎকার করে বলল, না তুমি পেলা। কথাটা বলে সে প্রত্যয়ের হাত ধরে টানতে লাগলো। প্রত্যয় ওদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। প্রিয়ম আপেলে কামড় বসিয়ে ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু এই বিচিরিয়ে দেখে আমার বিয়ে করার স্বাদ মিটে গেছে। আমারও যদি এমন মেয়ে হয় তাহলে আমার জীবনের অবস্থা দফারফা হয়ে যাবে। ছেলের কথা শুনে ওর আম্মু শব্দ করে হাসলেন। প্রত্যয় যাওয়ার আগে ইচ্ছের আম্মুকে বলে গেল যাতে উনি ইচ্ছেকে না খুঁজেন। প্রত্যয়ের আঙুল ধরে ইচ্ছে লাফিয়ে লাফিয়ে হাঁটছে, যার ফলে ওর ছুটি দুটো দুলছে। প্রত্যয় হাসি মুখে ইচ্ছের সাথে কথা বলতে বলতে রিকশায় উঠে বসলো। তারা আজকে সারাদিন ঘুরবে। তুরাক অনেক কষ্টে তুয়াকে খুঁজে পেয়েছে। মিতু আর তুয়া মিলে তুরাককে জ্বালিয়ে মারছে। তুরাক মনে মনে বলল, এসব মেলাতে মেয়েদের নিয়ে পাগলেরা আসে। তুয়া আর মিতু মিলে অনেক কেনাকাটা করলো। খাওয়ার কথা না হয় বাদই দিলাম, মেলাতে এসে না খেলে কি হয়। তিনজনে মিলে ফুচকা খাচ্ছিল, তখন তুরাগের এক বন্ধু এসে বলল, মাম্মা আমার একটা পাখি খুঁজে পাচ্ছি না, আর তুই দুটো পাখি নিয়ে ঘুরছিস। তুরাগের বন্ধুর কথা শুনে তিনজন খাওয়া থামিয়ে দিল। তুরাগের সে বন্ধু দাঁত বের করে হাসছে। মিতু তুয়া দুজনের মাথা নিচু করে নিল। তুরাগ মুখ কাচুমাচু করে আছে। তুরাগের বন্ধু আবার বলল, দুটো কিন্তু নজর কাড়া, আমাকে একটা ধার দে। তুরাগ উঠে ওর বন্ধুর কলার চেপে ধরলো। তুয়া আর মিতু দুজনেই দাঁড়িয়ে গেল। তুরাগ রেগে বলল, ওরা আমার বোন হয়, মন মানসিকতা ঠিক করে মুখে লাগাম দিয়ে কথা বলো। এখানে শুধু কপতিরা আসে না, কোনো ভাই তাদের বোনকে নিয়েও আসে। 5 মিনিট আগেও তুই আমার বন্ধু ছিলি বলে তোকে ছেড়ে দিলাম, নয়তো তোকে মেরে এখনই পুঁতে দিতাম। কথাটা বলে তুরাগ তুয়া আর মিতুকে নিয়ে চলে গেল। ওর বন্ধু জানতো না এরা তুরাগের বোন। তুরাগ কখনো বাসায় বন্ধুদের আনতো না, এজন্য ওর বন্ধুদের মধ্যে অনেকেই জানে না তুরাগের বোন আছে। তুরাগের সাথে দুটো মেয়েকে দেখে সে মজা নিতে এসেছিল। সে একবারও ভাবেনি মেয়ে দুটো ওর বোন হতে পারে। এজন্য যতই কাছের বন্ধু হোক, যখন তখন এসব মজা করা ঠিক না। রনিত পলকের জন্য মেলাতে গিয়ে বাসার সবার জন্য খাবার এনেছে। পলককে নিয়ে তো সে মেলাতে যেতে পারবে না, বাসায় অনেকে এটা নিয়ে কথা শোনাবে। তাই রনিত পছন্দ করে পলকের জন্য সাদা আর লাল চুড়ি এনেছে। কিন্তু দুর্ভাগ্যবশত চুড়িগুলো দিশার চোখে পড়ে গেল। সে ন্যাকা কান্না করে ওর বরকে বলল, রনিত মেলা থেকে ওর বউকে ছুরি এনে দিয়েছে, তুমি কেন দিলে না? এসব কথা নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল। এক পর্যায়ে বাসার সবাই জেনে গেল রনিত বউয়ের জন্য চুড়ি এনেছে। রনিতের দাদি রেগে রনিতকে বললেন, বাড়িতে তো দুইটা বউ, একজনের লাইগা চুরি আনছস কেন? তোর বউ কি মানা করছে দিশার লাইগা চুরি আনতে?
মাইয়া তো দেহে বহুত শিয়ানা। রুনির দাদির দিকে তাকালো। কিছু একটা হলি দিশা ব্যাপারটাকে তিল থেকে তাল করে, তারপর সব দোষ গিয়ে চাপে পলকের ঘাড়ে। পলক রান্নাঘরে রান্না করছে আর চোখ মুছছে। সামান্য চুরির জন্য এত কিছু হবে জানলে রনির চুরি আনতো না। সে ওর দাদিকে বলল, নিজের বউকে শখ করে কিছু দিতে পারবো না, এই নিয়মের কথা আগে বলনি কেন? আর আমি অন্যের বউয়ের শখ আহ্লাদ মিটাতে যাবই বা কেন? রনিতের কথা শুনে ওর দাদি রেগে গেলেন। রনিত ওনাকে কিছু বলতে না দিয়ে পলককে বলল, আমার শার্ট আয়রন করে দাও এক্ষুনি। এখনই মানে এক্ষুনি। কথাটা বলে রনিত চলে গেল। দিশা স্বামীর সঙ্গে ঝগড়া করে রুমে বসে কাঁদছে। রনিতের বড় ভাই রেগে বাইরে চলে গেল। মাত্র 80 টাকার চুরির জন্য এত অশান্তি হলো। পলক হাত মুছে রুমে চলে গেল। যদিও রনিতের সব শার্ট আয়রন করাই আছে, দাদির হাত থেকে বাঁচাতে সে কৌশলে পলককে ডেকে নিল। প্রত্যয়ার ইচ্ছে একটা গাছের নিচে বসে হাওয়াই মিঠাই খাচ্ছে। প্রত্যয় ইচ্ছেকে হাত ভর্তি চুড়ি, মাটির পুতুল, খেলনাবাটি কিনে দিয়েছে। ইচ্ছের খুশি যেন আর ধরে না। সে হাত নাড়িয়ে চুড়িতে শব্দ করে খিলখিল করে হাসছে। ইচ্ছে হাসতে হাসতে সামনে তাকিয়ে দেখলো তুয়া আর তুরাগ। সে দৌড়ে ওদের কাছে গিয়ে ওদের ডেকে আনলো। তুরাগ এসে প্রত্যয়ের সাথে কথা বলল। ইচ্ছে তুয়ার হাত আর ওর হাত প্রত্যয়ের দিকে বাড়িয়ে বলল, পুতই দেখো তো, কাল চুলি বেশি সুন্দর, আমার নাকি তুয়া ফুল? প্রত্যয় দুজনের হাতের দিকে তাকালো। ইচ্ছের হাতে লাল নীল চুড়ি আর তুয়ার হাতে লাল সাদা চুড়ি। প্রত্যয় একবার তুয়ার দিকে তাকিয়ে হেসে বলল, ইচ্ছে মনে চুড়িগুলো খুব সুন্দর, তোমার তোয়া আপুরগুলো পচা। ইচ্ছে বিশ্বজয় করা হাসি দিল। তুয়া নাক ফুলিয়ে অন্যদিকে তাকালো। তুয়ার মুখটা দেখে প্রত্যয় মিটি মিটি হাসছে। তুয়া বাজখাই গলাতে তুরাগকে বলল, ভাইয়া আমাকে কি চুড়ি পছন্দ করে দিলে? আমাকে আবার চুড়ি কিনে দাও এক্ষুনি। তুরাগ করুণ চোখে তুয়ার দিকে তাকালো। তুয়া অলরেডি ওর পকেট ফাঁকা করে দিয়েছে। তুরাগ জানালো ওর পায়ে ঝিঝি লাগছে, সে হাঁটতে পারবে না। তুয়া ছলছল চোখে তুরাগের দিকে তাকিয়ে আছে। প্রত্যয় দুই ভাই বোনের ঝগড়া দেখছে। তুয়া আর চোখে একবার ইচ্ছের চুরির দিকে তাকাচ্ছে, একবার ওর চুরির দিকে। তুয়া কান্না মিশ্রিত গলায় তুরাগকে বলল, ভাইয়া চলো, আমি আরো চুড়ি কিনবো। তুরাগ বোনের দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রত্যয় বলল, ভাইয়া যখন তুমি হাঁটতে পারছো না, তুমি চাইলে আমি যেতে পারি। তুরাগ ও প্রত্যয়ের সাথে তুয়াকে পাঠালো। তুরাগ ইচ্ছে আর মিতুকে নিয়ে গাছের নিচে বসলো। প্রত্যয় তুয়াকে চুরির দোকানে নিয়ে গেল। এতগুলো চুড়ি দেখে তুয়ার চোখ ধাঁধিয়ে গেল। সে বুঝতে পারছে না কোনটা নিবে। প্রত্যয় এক মুঠো নীল চুড়ি তুয়ার দিকে এগিয়ে দিল। তুয়ার এক পলকে চুড়িগুলো পছন্দ হয়ে গেল। সে প্রত্যয়ের হাত থেকে চুড়িগুলো ছিনিয়ে নিল। প্রত্যয় বলল, সব ড্রেসের সঙ্গে কাঁচের চুড়ি মানুষের নয়, অন্য চুড়ি নাও। প্রত্যয়ের কথা মতো তুয়া অন্য চুড়িও নিল। তুয়ার মুখে তখন মিষ্টি হাসি। প্রত্যয় মিতুর জন্য চুড়ি নিতে বলল। শুধু ইচ্ছে আর তুয়াকে চুড়ি দিলে ওর কাছে ব্যাপারটা কেমন বেখাপ্পা লাগছিল। এজন্য সে তিনজনকে চুড়ি কিনে দিল। ওর বোন অথবা কোনো মনের মানুষ নেই, যার কারণে এমন করে সে কাউকে কখনো চুড়ি কিনে দিতে পারেনি। তাই সুযোগ পেয়ে শখটা পূরণ করলো। তুয়া প্রত্যয়ের এমন কাজে সত্যি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।